হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 11 তথা সেমেস্টার 1 এবং 2 এর জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট একটা ড্রামা ওথেলো, তোমাদের স্পেকট্রাম যে টেক্সট বুকটা রয়েছে সেটার একটা ড্রামা ওথেলো রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। এই ওথেলো ড্রামাটাকে আমরা খুব সহজভাবে লাইন টু লাইন এবং ওয়ার্ড টু ওয়ার্ড এক্সপ্লেইন করব, যাতে করে আমরা এই ওথেলো থেকে যত রকম কোশ্চেন আসুক এমসিকিউ, প্রত্যেকটা কোশ্চেন যেন আমরা খুব সহজভাবে বুঝে আমরা করতে পারি। তো শুরু করছি ড্রামাটা। আমরা টেক্সটের থেকে সরাসরি পড়বো, আগে কোনো কিছু ডিসকাস করব না। তোমরা প্রত্যেকেই তোমাদের টেক্সট বুকটা সাথে নিয়ে নাও। আমরা পড়তে পড়তে কোন লাইনটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বলে দেব, এবং তোমরা সেই লাইনটাকে অবশ্যই অবশ্যই মার্ক করে নেবে, সেখান থেকে কোশ্চেন হবে। তো প্রত্যেকের টেক্সট বুকটা সাথে নিয়ে নাও, আমি প্রত্যেকটা লাইন ধরে এক্সপ্লেইন করছি আজকের আমাদের ড্রামা ওথেলো রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। বলে নিই একটু যে এই ওথেলো যে ড্রামাটা রয়েছে এটা একটা ট্র্যাজেডি। উইলিয়াম শেক্সপিয়ারের তোমাদের টেক্সটে তিনটা ড্রামা পাবো আমরা, একটা ওথেলো, ম্যাকবেথ এবং হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। এই তিনটা ড্রামা তোমাদের বইয়ে আছে। তার মধ্যে ওথেলো হচ্ছে একটা ট্র্যাজেডি এবং ম্যাকবেথও হচ্ছে একটা ট্র্যাজেডি। ট্র্যাজেডি জিনিসটা কি সেটা একটু ক্লিয়ার করছি। ট্র্যাজেডি হলো যখন কোনো একটা ড্রামা বা স্টোরির মধ্যে আমরা যখন দেখতে পাবো যে মেইন যে চরিত্র থাকে তার মৃত্যু হয়, এবং তার যে মৃত্যুর কারণ হবে অন্য কেউ, সে নিজের কারণে বা নিজের জন্য মৃত্যু তার হবে না, এবং সে মৃত্যুর আগে তার মৃত্যুর কারণটা জানতে পারবে, সে কি কারণে মারা যাচ্ছে এবং তার সে ভুলটা বুঝতে পারবে। সে কারো জন্য তার মৃত্যুটা হবে, কারো কথায় বিশ্বাস করে বা কাউকে অবিশ্বাস করে তার জীবনে ধ্বংসটা নেমে আসবে। তো যাই হোক, শুরু করছি। এটা গেল হচ্ছে ট্র্যাজেডির একটা হচ্ছে আমরা বলতে পারি এক্সপ্লানেশন, যে ট্র্যাজেডি জিনিসটা কি সেটা আমি খুব সংক্ষেপে বললাম। তো শুরু করছি আজকের যে ড্রামাটা, ভেরি ইন্টারেস্টিং ড্রামা রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। ওকে, তোমরা এবার টেক্সটটা হাতে নিয়ে নাও। লং টাইম অ্যাগো ইন ভ্যানিস, অনেক দিন আগে ভ্যানিসে, দেয়ার ওয়াজ এ রিচ সেনেটর, একজন অনেক সম্পদশালী বা ধনী বা সম্ভ্রান্ত সেনেটর ছিলেন। সেনেটর কি? সেনেটর হচ্ছে আহ, সর্বোচ্চ আইনসভার যে সদস্য যারা হয়, অর্থাৎ ভেনিসে যে রাজা ছিলেন সেই রাজার যে আইনসভা ছিল, যেখানে আইন তৈরি করা হতো, অথবা যেখানে কোনো একটা সমস্যা হলে সেই সমস্যার বিচার করা হতো কোনো একটা বিষয় সংক্রান্ত, সেই বিচার সভার জন্য যে সমস্ত মানুষ নির্বাচিত হতো তাদেরকে সেনেটর বলা হতো। আর সেই বিচার সভাটাকে বা সেই সভাটাকে বলা হতো সেনেট। তো সেনেটের যারা সদস্য তাদেরকে সেনেটর বলা হতো। তো এরকমই একজন সেনেটর ছিলেন ভ্যানিসে, রিচ সেনেটর, হু ওয়াজ নন, যিনি পরিচিত ছিলেন অ্যাজ ব্রাভেনশিও, ব্রাভেনশিও নামে। হি হ্যাড এ বিউটিফুল ডটার, তার ছিল একটা খুবই সুন্দরী কন্যা, দ্য জেন্টল ডেসডেমোনা। জেন্টল মানে নম্র সুশীল, ডেসডেমোনা অর্থাৎ তার যে মেয়ে, ব্রাভেনশিওর মেয়ে, নাম ছিল ডেসডেমোনা। এই ব্রাভেনশিও ছিলেন একজন সেনেটর ভ্যানিসের, এটা ভালো করে মনে রাখতে হবে। ভ্যানিসের সেনেটর ব্রাভেনশিও, আর ব্রাভেনশিওর মেয়ের নাম ডেসডেমোনা। ডেসডেমোনা কেমন ছিল? ভেরি বিউটিফুল অ্যান্ড জেন্টল লেডি। তাহলে ডেসডেমোনা ছিল খুবই সুন্দরী এবং হচ্ছে জেন্টল মানে নম্র বা সুশীল স্বভাবের। শি ওয়াজ সট বাই ভেরিয়াস সুইটার্স। শি ওয়াজ সট মানে তাকে পছন্দ করা হতো। সট মানে খোঁজা হয়, এখানে পছন্দ করা বা চাওয়া। বাই ভেরিয়াস সুইটার্স, অনেক সুইটার্স। সুইটার্স মানে কি? সুইটার্স মানে বাংলা যদি অর্থ বলি, পানি প্রার্থী। অর্থাৎ মানে এমন কিছু মানুষ যারা হচ্ছে তাকে পছন্দ করতো, তাকে তাকে পেতে চাইতো, তাকে ভালোবাসার মাধ্যমে হোক, প্রেমের মাধ্যমে হোক বা বিবাহের মাধ্যমে হোক, তাকে পেতে চাইতো। এরকম ব্যক্তিদেরকে সুইটার্স বলা হয়। তাহলে শি ওয়াজ সট বাই ভেরিয়াস সুইটার্স মানে তিনি, তাকে পছন্দ করা হতো বা তাকে পছন্দ করতো অনেক সুইটার্স, অনেক মানুষ তাকে বিয়ে করতে চাইতো। বোথ অফ হার ক্লাইম অ্যান্ড কমপ্লেকশন, বোথ অফ হার ক্লাইম, ক্লাইম মানে হচ্ছে স্বদেশ বা নিজের অঞ্চলে, অর্থাৎ তিনি যে জায়গায় বাস করতেন, ভ্যানিসেরই বা সেই শহরেরই একই শহরের মানুষ
অ্যান্ড কমপ্লেকশন, কমপ্লেকশন মানে রং, অর্থাৎ তিনি যেমন সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, ধনী পরিবারের, এবং দেখতে খুবই সুন্দরী ছিলেন, ঠিক একই ফর্সা রঙের মানুষ এবং হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের হচ্ছে কিছু ছেলে বা কিছু মানুষ তাকে পছন্দ করতো, তাকে বিয়ে করতে চাইতো, তাকে পেতে চাইতো। বাট শি ফাউন্ড নান অফ হার চয়েস, কিন্তু তিনি পাননি কাউকেই অফ হার চয়েস, অর্থাৎ শি ফাউন্ড নান, তিনি পাননি কাউকে অফ হার চয়েস, তার পছন্দের, অর্থাৎ যারা তাকে দেখতে আসতো তার বাড়িতে, আমরা এভাবে বলতে পারি যে তার বিবাহের বয়স হয়েছিল, তাকে দেখতে আসতো বা তাকে দেখে পছন্দ করতো যারা, তাদের মধ্যে কাউকেই তিনি তার পছন্দের মানুষ হিসেবে খুঁজে পাননি। বাট শি ফাউন্ড নান অফ হার চয়েস। দ্য নোবেল লেডি, সেই মহান যে মহিলা, হু রিগার্ডেড দ্য হার্ট, যিনি গণ্য করতেন হৃদয়কে বা মনকে, মোর দেন দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড কমপ্লেকশন অফ ম্যান। অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে বহির্বেশ বা বাহ্যিক রূপ, অ্যান্ড কমপ্লেকশন, কমপ্লেকশন মানে রং, অফ এ ম্যান, একজন মানুষের বাহ্যিক, একটা মানুষ বাহ্যিক দিক থেকে কতটা সুন্দর বা তার রংটা কতটা ফর্সা, দেখতে কতটা আকর্ষণীয়, সেটার থেকে তিনি সেই মানুষটা কতটা, মনটা কতটা ভালো, তার হৃদয়টা কতটা ভালো, সেটাকে বেশি রিগার্ড করতেন বা গণ্য করতেন বা বেশি গুরুত্ব দিতেন। তাহলে দ্য নোবেল লেডি হু রিগার্ডেড দ্য হার্ট মোর দ্যান দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড কমপ্লেকশন অফ ম্যান হ্যাড চোজেন, তিনি পছন্দ করেছিলেন দ্য পার্সন, সে ব্যক্তিকে, অফ হার অ্যাফেকশনস, তার ভালোবাসার মানুষ হিসেবে, হ্যাঁ, তার অনুভূতির মানুষ হিসেবে, এ মুর, একজন মুরকে। মুর এবার জিনিসটা কি এটা বুঝে নেব আমরা। মুর কথার অর্থ হলো সাউথ আফ্রিকান ব্ল্যাক ম্যান বা ব্ল্যাক পার্সন, অর্থাৎ সাউথ আফ্রিকায় কালো রঙের যেসব জনজাতি থাকে, কালো রঙের জনজাতিকে মুর বলা হয়, খুবই কালো রঙের যারা যারা তো মুর হচ্ছে একটা জনজাতি। তো একটা মুর জনজাতির একজনকে তিনি কি করতেন, তার মন দিয়ে ফেলেছিলেন বা তাকে ভালোবেসে ফেলেছিলেন, তাকে পছন্দ করেছিলেন। আবার বলছিলেন এটা, হ্যাড চোজেন দ্য পার্সন অফ হার অ্যাফেকশনস, এ মুর, এ ডার্ক কমপ্লেকশন, ডার্ক এখানে এক্সপ্লেইন করে দিয়েছে, ডার্ক মানে কালো রঙের, কমপ্লেকশন মানে রং, আগে বলেছি যে একেবারে খুব কালো কুচকুচে রঙের একটা নোবেলম্যান, একজন মহান ব্যক্তি, তাকে তিনি তার মনের মানুষ হিসেবে বা ভালোবাসার মানুষ হিসেবে পছন্দ করেছিলেন। হুম হার ফাদার, যাকে তার বাবা, তার বাবা বলতে কে, ব্রাবেনশিও, অর্থাৎ যাকে ডেসডেমোনার বাবা ব্রাবেনশিও লাভড, ভালোবাসতো, ডিপলি, গভীরভাবে, অ্যান্ড ওফেন ইনভাইটেড, এবং প্রায়শই বা মাঝে মাঝেই আমন্ত্রণ করতো, হিম, তাকে, অর্থাৎ ওথেলোকে, টু দেয়ার ম্যানশন, তাদের প্রাসাদে, অর্থাৎ পছন্দ করত এবং তাদের প্রাসাদে মাঝে মাঝে আমন্ত্রণ করত, তাকে ডেকে আনতো। দ্য নোবেল মুর, এই মহান যে মুর ছিল ওথেলো, ওনার নাম কি ছিল, ওথেলো। তাহলে এই মহান মুরের নাম কি ছিল, যে সাউথ আফ্রিকান যে কালো মানুষটা ছিল, যাকে ডেসডেমোনা ভীষণ পছন্দ করেছিল, ভালোবেসেছিল, তার নাম হচ্ছে ওথেলো। ওয়াস এ ভ্যালিয়ান্ট, ছিলেন একজন খুবই সাহসী, ভ্যালিয়ান্ট মানে হচ্ছে কারেজিয়াস, ভীষণই সাহসী সোলজার মানে সৈনিক ছিলেন, একজন দুর্ধর্ষ লেভেলের একজন তিনি সৈনিক ছিলেন। অ্যান্ড বাই হিজ হিরোইক্স, এবং তার বীরত্বের মাধ্যমে, হিরোইক্স মানে বীরত্ব, ইন ব্লাডি ওয়ার্স মানে রক্তাক্ত বা রক্তাক্ষয়ী লড়াই, অ্যাগেইনস্ট দ্য তুর্কস, তুর্কিদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে, তার বীরত্বের মাধ্যমে, হি হ্যাড বিন রেইজড, তাকে কি করা হয়েছিল, রেইজড মানে হচ্ছে উন্নীত করা হয়েছিল, পদোন্নতি ঘটানো হয়েছিল, টু দ্য র্যাঙ্ক, সেই পদে, অফ দ্য জেনারেল, অর্থাৎ জেনারেল। এই ভেনিস শহরের যে, ভেনিসের যে রাজা ছিল ডিউক, এখানে আমরা জানতে পারবো একটু পরে, সেই রাজার যে আর্মি ছিল, সে আর্মি জেনারেল তৈরি করা হয়েছিল ওথেলোকে, তার হচ্ছে তার এই যে ভ্যালিয়েন্ট, অর্থাৎ তার সাহসিকতার জন্য, এবং তিনি যে হচ্ছে তুর্কিদের বিরুদ্ধে বিভিন্ন ব্লাডি ওয়ার্স করেছেন, যুদ্ধে জয়লাভ করেছেন, রক্তক্ষয়ী লড়াই করেছেন, এই জন্য তুর্কিদের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধে জয়লাভ করেছেন, তার জন্য কিন্তু তাকে ওই জেনারেল পদে কিন্তু উন্নীত করা হয়েছিল। এই লাইনটা আবার বলছি, একটু জাস্ট ইংরেজিটা বলবো, তোমরা ক্লিয়ার করে নেবে। দ্য নোবেল মুর ওথেলো ওয়াজ এ ভ্যালিয়েন্ট সোলজার, and by his heroics in bloody wars against the Turks, he had been raised to the rank of the general and was highly esteemed এবং তাকে যখন জেনারেল পদে উন্নীত করা হলো, এবং was highly esteemed, এবং তিনি ভীষণভাবে সম্মানিত ছিল, এস্টিমড মানে হচ্ছে সম্মানিত, সম্মান পাওয়া, অ্যান্ড রিভার্ড, এবং শ্রদ্ধা করা হতো তাকে, থ্রু আউট দ্য স্টেট, সেই পুরো রাজ্য জুড়ে, যে ভেনিস যে রাজ্যটা ছিল বা ভেনিস যে জায়গাটা ছিল, সেই জায়গা জুড়ে তাকে তো জেনারেল পদটা দেওয়া হয়েছে তাহলে সাহসিকতার জন্য, তাকে সেই সারা রাজ্যের মানুষ তাকে ভীষণ সম্মান করত এবং রিভিয়ার্ড মানে শ্রদ্ধা করত।
ওথেলো হ্যাড বিন এ গ্রেট ট্রাভেলার। ওথেলো ছিলেন একজন গ্রেট মানে মহান ট্রাভেলার। ট্রাভেলার মানে হচ্ছে ভ্রমণকারী। অ্যান্ড ডেসডেমোনা ওয়াজ অল দ্য মোর কিন টু লিসেন টু দ্য স্টোরিজ। এবং ডেসডেমোনাও সমস্ত কিছু খুব আগ্রহের সহিত চাইতো শুনতে, টু লিসেন টু দ্য স্টোরিজ অফ অ্যাডভেঞ্চার। সমস্ত গল্প, অ্যাডভেঞ্চার মানে তার ভ্রমণের, অর্থাৎ ওথেলো যে ভ্রমণ করত সেই ভ্রমণের গল্প শোনার ক্ষেত্রে তিনি ভীষণই আগ্রহী ছিলেন। দ্যাট ওথেলো রিকালেক্টেড, যেটা যা যা কিনা ওথেলো রিকালেক্টেড করতো। রিকালেক্ট মানে হচ্ছে রিমেম্বার, অর্থাৎ স্মৃতিচারণা করা, যেটা তিনি স্মৃতিচারণা করে বলতেন বা মনে করে বলতেন ফ্রম হিজ এক্সপেরিয়েন্সেস, তার অভিজ্ঞতার থেকে। তিনি তার অতীতের অভিজ্ঞতার থেকে যেসব গল্প উনি বলতেন, সে গল্পগুলো শুনতে ভীষণ আগ্রহী ছিলেন ডেসডেমোনা। কেমন গল্প? ইন দ্য ব্যাটলস, যুদ্ধক্ষেত্রের গল্প। সেইজেস, সেইজেস বলতে সেনা দ্বারা আবদ্ধ যে জায়গা, অর্থাৎ সৈন্যরা হচ্ছে যখন বিরুদ্ধ পক্ষের সাথে লড়াই হয়, লড়াই হওয়াতে সৈন্যরা যখন ঘিরে ফেলে, সেই ঘিরে আসা সেই বিপদ থেকে কিভাবে নিজেকে রক্ষা করে, সেই কিভাবে ওথেলো নিজে আবদ্ধ হয়েছিল সেনার দ্বারা, বন্দী হয়েছিল। অ্যান্ড এনকাউন্টার্স, এবং কিভাবে ফেস করেছিল, মুখোমুখি হয়েছিল। কিসের মুখোমুখি? দ্য পেরিলস, বিপদের মুখোমুখি। অ্যান্ড হ্যাড বিন এক্সপোজ টু, এবং কিভাবে তিনি নিজেকে পালিয়ে এসেছিলেন, বেরিয়ে এসেছিলেন, সম্মুখীন হয়েছিলেন বিপদের, পেরিলস মানে বিপদের। এবং হিজ হেয়ার ব্রিথ স্ক্যাপস, এবং হেয়ার ব্রিথ মানে কি একেবারে খুব অল্পের জন্য বেঁচে যাওয়া, এরকম একটা বিপদ যে আরেকটু হলেই একটু হলেই সে মৃত্যুবরণ করতো বা তাকে মেরে ফেলতো। এরকম ভাবে হেয়ার ব্রিথ স্কেপস মানে এরকম অল্পের জন্য বেঁচে যাওয়া এমন একটা বিপদ থেকে কিভাবে সে পালিয়ে এসেছিল। হোয়েন হি এন্টার্ড, এবং আরো কি কি কিসের গল্প ছিল? হোয়েন হি এন্টার্ড, যখন তিনি প্রবেশ করেছিলেন এ ব্রিচ। ব্রিচ মানে কি? ব্রিচ হচ্ছে একটা মিলিটারি যে মিশনগুলো হয়, মিলিটারি মিশনে একটা ফাটল, ব্রিচ শব্দটার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ফাটল, কিন্তু এখানে মিলিটারি বা সৈনিকদের যে মিশন হয়, সেই মিশনের মধ্যে থেকে কিভাবে বিরুদ্ধ পক্ষের মিশনের ফাঁক দিয়ে অথবা হচ্ছে সেই বিপদের মাঝখান দিয়ে সে কিভাবে বেরিয়ে এসেছিল, সেই ফাঁকা দিয়ে, বা হচ্ছে সেই বিপদ থেকে কিভাবে সে নিজেকে উদ্ধার করে এনেছিল সেই মিলিটারির তৈরি করা পরিকল্পনার থেকে। আবার বলছি, লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। হোয়েন হি এন্টার্ড দ্য ব্রিজ, কিভাবে প্রবেশ করেছিল সেই ফাটল দিয়ে বা ফাঁকা দিয়ে। অর মার্চড আপ, অথবা মার্চড আপ মানে এগিয়ে গিয়েছিল টু দ্য মাউথ অফ এ, মানে সামনে এগিয়ে গিয়েছিল, টু দ্য মাউথ মানে মুখের দিকে, অফ এ ক্যানন কামানের মুখের দিকে কিভাবে সে সাহসিকতার সাথে এগিয়ে গিয়েছিল। অ্যান্ড হাউ হি হ্যাড বিন ক্যাপটিভেটেড, এবং কিভাবে তাকে ক্যাপটিভেট করা হয়েছিল মানে বন্দী করা হয়েছিল, বাই দ্য ইনসোলেন্ট এনিমি। ইনসোলেন্ট মানে হচ্ছে ইনসোলেন্ট বলতে পারি হচ্ছে অ্যাগ্রেসিভ, আক্রমণাত্মক, রুড। ইনসোলেন্ট, তাহলে ইনসোলেন্ট এনিমি বলতে আক্রমণাত্মক বা হচ্ছে ভয়ঙ্কর যে তার শত্রু ছিল, শত্রুরা যারা কিনা তাকে কি করেছিল? বন্দি করেছিল। কিভাবে সে বন্দি হয়েছিল? বাই দ্য ইনসোলেন্ট এনিমি অ্যান্ড সোল্ড অ্যাজ এ স্ল্যাব, অর্থাৎ তার ভয়ঙ্কর শত্রুদের হাতে কিভাবে সে বন্দি হয়েছিল, ধরা পড়ে গেছিল, এবং তাকে বিক্রি করা হয়েছিল সোল্ড অ্যাজ এ স্ল্যাব, একজন দাস হিসেবে। হাউ হি ডিমিন্ড হিমসেলফ ইন দ্যাট স্টেট, সে নিজেকে কিভাবে সংযত রেখেছিল। ডিমিন্ড মানে নিজেকে সংযত রাখা বা নিজেকে কনসোল রাখা, শান্ত রাখা। ইন দ্যাট স্টেট, এরকম একটা পরিস্থিতিতে কিভাবে সে নিজেকে শান্ত রেখেছিল। অ্যান্ড স্ক্যাপড, এবং পালিয়ে গেছিল। অর্থাৎ তাকে যখন বন্দি করা হয়েছিল, দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছিল, তারপরে এরকম একটা পরিস্থিতিতে নিজের বুদ্ধিটাকে খাটিয়ে, নিজের মস্তিষ্ককে ঠান্ডা রেখে কিভাবে সে পালিয়ে গেছিল। এই সমস্ত কিছুর গল্প কিন্তু ডেসডেমোনা মন দিয়ে শুনতো। এই লাইনটা অনেক বড়, তাই ভেঙে বললাম, এটা কিন্তু বুঝে নিতে হবে একটু লাইনটাকে। আর এই জায়গাটা আমরা প্রথম যে পেজটা পড়বো, এই প্রথম পেজটাতেই হচ্ছে মেইনলি বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে, ভীষণই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই যে কিসের গল্প শুনতো, এই জায়গাগুলো ভালো করে পড়তে হবে, প্রত্যেকটা লাইন আন্ডারলাইন করে নিতে হবে। আরো বলছে পরে, ডেসডেমোনা লিসেন্ড উইথ র্যাপ্ট অ্যাটেনশন। ডেসডেমোনা শুনতো, র্যাপ্ট মানে গভীর মনোযোগ সহকারে, একাগ্রতার সাথে, অর্থাৎ র্যাপ্ট গভীর একাগ্রতার সাথে, একাগ্র মনোযোগের সাথে শুনতো। তাহলে ডেসডেমোনা শুনতো উইথ র্যাপ্ট অ্যাটেনশন, একাগ্র মনোযোগের সাথে। অফ অল দিস অ্যাকাউন্টস, এই সমস্ত কিছু সে কিন্তু একেবারে একাগ্রতার সাথে বা গভীর মনোযোগের সাথে শুনতো। অ্যাডেড টু দ্য ন্যারেশন, এবং আরো এই বিবৃতির সাথে যুক্ত করে দিয়েছিল, অফ দ্য স্ট্রেঞ্জ থিংস
স্ট্রেঞ্জ থিং, সেই অদ্ভুত জিনিসগুলো ওথেলো হ্যাড সিন, যেগুলো কিনা ওথেলো দেখেছিল ইন ফরেন কান্ট্রিজ, বিদেশে। অর্থাৎ বিদেশে যখন বিভিন্ন দেশে যখন সে ঘুরেছিল, লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, এই সমস্ত কিছুর গল্প যখন বলতো, তখন বিভিন্ন দেশে সে বিভিন্ন রকম জিনিস দেখেছিল, সেই গল্পগুলোও বলতো। তো এখানে যে কথাটা বলেছে যে সে কি কি দেখেছিল হচ্ছে ফরেন কান্ট্রিজ বা বিদেশে, দ্য ভাস্ট ওয়াইল্ডারনেস। ভাস্ট ওয়াইল্ডারনেস মানে সে বিশাল বড়, ওয়াইল্ডারনেস, ভাস্ট মানে বিশাল বড়, ওয়াইল্ডারনেস মানে হচ্ছে হচ্ছে অনুর্বর, হচ্ছে বিশাল বড়, হচ্ছে কোনো মাঠ, বা ভাস্ট ওয়াইল্ডারনেস বলতে বলতে পারি হচ্ছে উম, এমন একটা এরিয়া বা এমন একটা জায়গা যে জনমানুষের কোনো রকম কোনো চিহ্ন নেই, এরকম একটা জায়গা, সেটাকে ভাস্ট ওয়াইল্ডারনেস বলতে পারি। অর্থাৎ জনমানবহীন শূন্য একটা জায়গা, যেটা বিশাল বড় এরিয়া নিয়ে রয়েছে, সেটাকেই ভাস্ট ওয়াইল্ডারনেস বলতে পারি। অনুর্বর বা পরিত্যক্ত একটা জায়গা, পরিত্যক্ত একটা জায়গা, সেটাকেও ভাস্ট ওয়াইল্ডারনেস আমরা বলতে পারি। অ্যান্ড রোম্যান্টিক ক্যাভার্নস, এবং রোম্যান্টিক মানে খুব মনোমুগ্ধকর, আকর্ষণীয়, খুবই সুন্দর। ক্যাভার্নস, ক্যাভার্নস মানে হচ্ছে গুহা, খুবই সুন্দর গুহা। দ্য কোয়ারিস, কোয়ারিস কথার অর্থ হচ্ছে খনি, যে কয়লার খনি যেমন হয় এরকম খনি। দ্য রক্স, বড় বড় পাথর। অ্যান্ড লফটি মাউন্টেন্স, লফটি মানে সুউচ্চ বা অনেক উঁচু, মাউন্টেন্স মানে পর্বতমালা। তাহলে অনেক পর্বতমালা, সে যেহেতু দেশ বিদেশ ঘুরেছে, সে বিভিন্ন রকম জিনিস দেখেছে। এই সমস্ত কিছু এই জায়গাগুলোকে আন্ডারলাইন করে রাখতে হবে, যে দ্য ভাস্ট ওয়াইল্ডারনেস, রোমান্টিক ক্যাভার্নস, কোয়ারিস, দ্য রক্স, লফটি মাউন্টেন্স মানে অনেক সুউচ্চ পর্বতমালা, এগুলো সে দেখেছিল। দ্যাট টাচড, যে পর্বতমালাটা কি করেছে, টাচ করেছে, স্পর্শ করেছিল দ্য ক্লাউডস, মেঘগুলোকে। অর্থাৎ এতটাই উঁচু পর্বতমালা ছিল সেটা, যে মেঘেদেরকে স্পর্শ করতো সেই পর্বতমালাটা। দ্য স্যাভেজ নেশনস, স্যাভেজ মানে কি, বর্বর বা অসভ্য, নেশনস মানে হচ্ছে জাতি। অর্থাৎ বর্বর বা অসভ্য জাতি বলতে হচ্ছে সাউথ আফ্রিকান, যেমন হচ্ছে বা সাউথ আফ্রিকান জঙ্গলে যেমন এখনো অনেক জনজাতি রয়েছে যারা আধুনিক সভ্যতার আলোয় কিন্তু পৌঁছাতে পারেনি, এরকম স্যাভেজ যারা, যারা বন্য, যাদের মধ্যে কোনো সভ্যতা নেই, যারা হচ্ছে পুরনো, হচ্ছে পুরনো দিনের মানুষের মতোই হচ্ছে কাঁচা মাংস খেয়ে বেঁচে থাকে, এরকম স্যাভেজ নেশনস ছিল, বা স্যাভেজ বা বন্য জনজাতি, অথবা বলতে পারে অসভ্য জনজাতিকেও কিন্তু সে দেখেছিল। এই সমস্ত গল্প বলতো। দ্য ক্যানিবালস, ক্যানিবালস কথার অর্থ নরমাংস খাদক বা ম্যানিটার, যারা এই যে বলে দিয়েছে হু আর ম্যানিটার্স, যারা ছিল কি নরমাংস খাদক, এরকম নরমাংস খাদকেরও কিন্তু মুখোমুখি হয়েছিল ওথেলো। অ্যান্ড রেস অফ পিপল ইন আফ্রিকা, এবং এক ধরনের জাতি, রেস কথার অর্থ হচ্ছে জাতি, অফ পিপল একটা মানুষের এক রকমের জাতি, ইন আফ্রিকা আফ্রিকার, হুজ হেডস যাদের মাথা কিনা, ডু গ্রো মানে হতো বা জন্মাতো, বিনিথ দেয়ার শোল্ডার্স মানে তাদের মাথাটা হতো, মানে মাথাটা বাড়ানো থাকতো, বিনিথ দেয়ার শোল্ডার্স মানে তাদের কাঁধ পর্যন্ত, অর্থাৎ কাঁধের নিচ পর্যন্ত, তাদের কাঁধের নিচে, শোল্ডার্স মানে হচ্ছে কাঁধ, কাঁধের নিচে তাদের মাথা থাকতো। তার মানে দেখতে খুবই বিটকেল প্রকৃতির, একটা অন্যরকম একেবারে বিকৃত চেহারার হচ্ছে মানুষ বা একটা জনজাতি হচ্ছে সাউথ আফ্রিকার, আহ, যেটাকে কিন্তু বলা হয় অ্যানথ্রোপোফ্যাগি। এখানে শব্দটা দেওয়া নেই, অ্যানথ্রোপোফ্যাগি শব্দটা তো বলে দিয়েছে। তারপরে দেখে নিই আমরা দিস স্টোরিজ, এই যে গল্পগুলো, এন্টাইসড ডেসডেমোনা, এন্টাইসড মানে প্রলুব্ধ করতো, মানে একেবারে উনি মন্ত্রমুগ্ধ হয়ে শুনতো এবং তাকে আকর্ষণ করতো এই গল্পগুলো ভীষণভাবে। সো মাচ মানে এতটাই আকর্ষণ করতো, দ্যাট ইভেন ইফ, যেন শি ওয়াজ কল্ড ফর এনি হাউসহোল্ড অ্যাফেয়ার্স, যখন কিনা তাকে ডাকা হতো, শি ওয়াজ কল্ড মানে তাকে ডাকা হতো, ফর এনি হাউসহোল্ড অ্যাফেয়ার্স কোনো রকম বাড়ির কাজের জন্য, শি উড ফিনিশ অফ তিনি শেষ করে দিতেন। অর্থাৎ এখানে ডেসডেমোনার কথা বলছেন, মানে উনি এতটাই মন দিয়ে শুনতো বা এতটাই ভালো লাগতো তার গল্পগুলো শুনতে শুনতে, গল্প শোনাকালীন যদি কেউ তাকে ডাকতো বাড়ির কোনো কাজের জন্য, সে কি করতো, শি উড ফিনিশ অফ হার ওয়ার্ক, তিনি শেষ করে দিতেন তার কাজটাকে, উইথ অল হ্যাস্ট মানে খুব দ্রুত, খুব তাড়াহুড়ো করে কাজটা শেষ করতেন, অ্যান্ড রিটার্ন এবং ফিরে আসতেন, টু ওথেলো, ওথেলোর কাছে, উইথ গ্রিডি ইয়ার। গ্রিডি ইয়ার, গ্রিডি মানে লোভী, লোভী কান, মানে লোভী কান তো হয় না, মানে প্রবল একটা শোনার আগ্রহ নিয়ে, ইয়ার টু ডেভাবার হিজ ডিসকোর্স, ডেভাবার হিজ ডিসকোর্স মানে প্রবল আগ্রহে শোনা বা পড়াকে ডেভাবার বলা হয়। হিজ ডিসকোর্স, ডিসকোর্স মানে হচ্ছে সেই গল্পগুলো, সেই আলোচনাটা, সেই আলোচনাটাকে, সেই গুরুত্বপূর্ণ আলোচনা বা সেই সেই গল্পগুলোকে একদম মন দিয়ে আবার শোনার জন্য লোভী কানের সাথে বা প্রবল আগ্রহের সাথে সে কিন্তু আসতো ওথেলোর কাছে, তাড়াতাড়ি কাজগুলোকে শেষ করে দিয়ে। আশা করি বোঝাতে পারলাম লাইনটা। অ্যাট দ্য এন্ড অফ হিজ স্টোরিজ, তার গল্পের শেষে, ডেসডেমোনা উড অলওয়েজ সাই, ডেসডেমোনা সর্বদা
অলওয়েজ সাই মানে দীর্ঘশ্বাস ফেলতো, অ্যান্ড দেন থ্যাঙ্ক এবং তারপরে ধন্যবাদ জ্ঞাপন করতো বা ধন্যবাদ জানাতো হিম তাকে, অ্যান্ড উইসড দ্যাট এবং সে ইচ্ছা প্রকাশ করতো যে ইফ হি হ্যাড এ ফ্রেন্ড, যদি তার একটা এরকম বন্ধু থাকতো। ইফ হি বলতে এখানে ওথেলোর কথা বলেছে, ওথেলোকে বলতো আর কি, যখন গল্প বলা শেষ হতো, শেষ হওয়ার পরে সে একটা দীর্ঘশ্বাস ফেলতো এবং বলতো, তার ইচ্ছা প্রকাশ করতো আর কি, যে যদি ওথেলোর কোনো একজন এরকম একটা বন্ধু থাকতো, হু লাভড হার, যে তাকে ভালোবাসতো, অর্থাৎ ওথেলো যদি এরকম কোনো বন্ধু থাকতো যে কিনা ডেসডেমোনাকে ভালোবাসতো, হি হ্যাড অনলি টু টিচ হিম, হি হ্যাড অনলি টু, তাকে শুধু শেখাতে হতো, তাকে বলতে কাকে এখানে, তাহলে ওথেলোর ডিউটি থাকতো এরকম যে ওথেলোকে শুধু শেখাতে হতো তাকে, অর্থাৎ তার সেই বন্ধুটাকে, হাউ টু টেল হিজ স্টোরিজ, কিভাবে তাকে তার গল্প বলতে হবে, অ্যান্ড দ্যাট উড উহার, এবং এটাই তাকে কি করতো, তার মন জয় করে দিত। মানে এখানে মন জয় করা, আকর্ষণ করা, তার প্রেমে পড়ে যেত, এবং এটাই তার প্রেমে পড়ে যেত। এখানে ইনডাইরেক্টলি কথাটা তার বন্ধুর মাধ্যমে, অ্যাকচুয়ালি এখানে ওথেলোর বন্ধুর কথা বলতে গিয়ে অ্যাকচুয়ালি ডেসডেমোনা ইনডাইরেক্টলি ওথেলোর কথাই বলছে, তার প্রেমের প্রস্তাবটাকে ইনডাইরেক্টলি দিচ্ছে। আপন দিস হিন্ট, এই ইঙ্গিতে, ডেলিভার্ড নট উইথ মোর ফ্র্যাঙ্কনেস, যেটা কিনা খুব ফ্র্যাঙ্কনেস মানে খুব পরিষ্কার ভাবে, যেটা কিনা কি হলো না, ডেলিভার্ড করা হলো না বা বলা হলো না, দেন মডেস্টি, মডেস্টি মানে হচ্ছে নম্রতা, শালীনতা, অ্যান্ড ব্লাসেস মানে লজ্জা, অর্থাৎ এই যে ইঙ্গিতটা দিল, সেই ইঙ্গিতটা যদিও পরিষ্কার ভাবে দিল না, উইথ মোর দেন মডেস্টি, অর্থাৎ মডেস্টি এবং ব্লাসেস, তার যে ব্লাসেস ছিল, তার যে লজ্জাটা এবং তার নম্রতা, সেই লজ্জা এবং নম্রতার মাধ্যমে যখন কথাটা শেষ করলো, সেই কথাটা ইনডাইরেক্টলি বললেও এখানে বোঝার কোনো বাকি থাকলো না যে কথাটা ওথেলোকেই বলা হচ্ছে, ওথেলোকে ইনডাইরেক্টলি প্রপোজড করা হচ্ছে। তাই কি হলো, হুইচ ওথেলো কুড নট বাট, যেটা ওথেলো কুড নট বাট আন্ডারস্ট্যান্ড, না বুঝে পারলো না, ওথেলো না বুঝে পারলো না, অ্যান্ড হি স্পোক মোর ওপেনলি, এবং সে পরিষ্কার ভাবে তখনই বলে দিল, অফ হিজ লাভ, একদম খোলামেলা তার ভালোবাসার কথা বলে দিল, অ্যান্ড দাস গেইনড, এবং এভাবেই সে অর্জন করে নিল বা জয় করলো দ্য কনসেন্ট, সেই মতামতটাকে, অফ দ্য জেনারেস অ্যান্ড গর্জিয়াস লেডি ডেসডেমোনা টু ম্যারি হিম, সেই জেনারেস মানে উদারমনা, জেনারেস মানে উদারমনা, এবং গর্জিয়াস মানে সেই সুন্দরী মহিলার, সেই আকর্ষণীয় মহিলা ডেসডেমোনা বিয়ে করার ক্ষেত্রে তার মতামত সে অর্জন করতে পারলো। তাহলে এটা গেল হচ্ছে এই প্যারাটুকু। আচ্ছা, পরের প্যারাতে যাই আমরা এবার। দেয়ার ম্যারিজ, তাদের যে বিবাহটা, উইচ দো ওয়াজ প্রাইভেটলি সোলেমনাইজড, তাদের যে বিবাহটা, যদিও দো ওয়াজ প্রাইভেটলি, যদিও সেটা একান্তভাবে, একেবারে গোপনে সোলেমনাইজড করা হয়েছিল বা সম্পন্ন করা হয়েছিল, তাদের বিবাহটা অনুষ্ঠিত হয়েছিল যদিও গোপনে, তারা গোপনে বিয়ে করেছিল। কুড নট বি কেপ্ট এ সিক্রেট, কুড নট বি কেপ্ট এ সিক্রেট, সেটাকে একটা গোপন হিসেবে রাখা গেল না, ফর লং মানে বেশি সময়ের জন্য। তাহলে তারা যে বিবাহটা করেছিল, যেটা কিনা প্রাইভেটলি করেছিল, প্রাইভেটলি সোলেমনাইজড হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল তাদের বিবাহটা, কিন্তু সেটাকে বেশি সময়ের জন্য সিক্রেট রাখা গেল না বা গোপন রাখা গেল না। ওয়েন দ্য নিউজ রিচড ব্রাভেনশিও, যখন এই খবরটা ব্রাভেনশিওর কাছে পৌঁছে গেল, এই বিবাহের খবরটা, হি অ্যাপিল টু দ্য ডিউক, সে আবেদন করলো বা তিনি আবেদন করলেন টু দ্য ডিউক, ডিউকের কাছে। ডিউক মানে হচ্ছে, ডিউক বলতে আমরা সম্রাট বুঝবো বা রাজা, সেই ভ্যানিসের যে রাজা ছিলেন, সেই রাজার কাছে তিনি অ্যাপিল করলেন বা আবেদন করলেন, অ্যান্ড প্রেইড এবং প্রার্থনা করলেন, ফর জাস্টিস বিচারের জন্য, অ্যাগেনস্ট ওথেলো, ওথেলোর বিরুদ্ধে, অ্যাকিউজিং হিম, তার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, অফ ক্যাস্টিং স্পেল, যে তিনি কি করেছেন, মন্ত্র করেছেন, জাদু করেছেন, হুইচক্রাফট করেছেন, কালো জাদু করেছেন, টু সেডিউস জেন্টাল ডেসডেমোনা, সেই সেই নম্র বা নিষ্পাপ ডেসডেমোনাকে সেডিউস করার জন্য বা তার মন জয় করার জন্য, তাকে কালো জাদু করে তাকে পটিয়ে নিয়েছে বা তাকে তার মন জয় করেছে। আচ্ছা, উইনিং হার হার্ট, তার হৃদয়কে জয় করে, ম্যারিং হার, তার মন জয় করেছে কালো জাদু করে, এবং তাকে বিয়ে করেছে, উইদাউট টেকিং দ্য কনসেন্ট অফ হার ফাদার, তার বাবার কনসেন্ট না নিয়ে বা মতামত না নিয়েই। মিনহোয়াইল, ইতিমধ্যে, দ্য স্টেট অফ ভ্যানিস ওয়াজ ইন আর্জেন্ট নিড, ইতিমধ্যে স্টেট অফ ভ্যানিস, এই ভ্যানিস শহরের ভীষণই প্রয়োজন পড়ে গেল বা দরকার পড়ে গেল, আর্জেন্ট নিড পড়ে গেল, আর্জেন্ট মানে হচ্ছে তৎকালীন বা জরুরিকালীন, নিড প্রয়োজন পড়ে গেল, বা ওথেলোকে খুব প্রয়োজন পড়ে গেল ভেনিস শহরটার। দ্য সেনেট রিসিভড এ নিউজ, সেই সেনেট সভাটা কি করলো, রিসিভ, একটা খবর পেলো, একটা নিউজ,
একটা খবর পেল দ্যাট দ্য টার্কস বা তুর্কস হ্যাড সেল এ ফ্লিট, যাত্রা শুরু করেছে একদম অনেক বড় নৌবহর নিয়ে সাজিয়ে, উইথ আ মাইটি প্রিপারেশন, মাইটি মানে একদম জাঁকজমকপূর্ণ ভাবে বিশাল বড় প্রিপারেশন নিয়ে বা প্রস্তুতি নিয়ে, ফর হস্টিলিটি মানে তার যে প্রতিশোধের বা যুদ্ধের, তারা যুদ্ধ করবে সেই প্রতিশোধের জন্য বা যুদ্ধ করবার জন্য তারা কি করেছে, একটা বিশাল বড় নৌবহর সাজিয়েছে তুর্কিরা। তুর্কিরা লড়াই করার জন্য তারা এগিয়ে আসছে নৌবহর সাজিয়ে, তারা যাত্রা শুরু করে দিয়েছে। অ্যান্ড দে আর মুভিং, এবং তারা আসছে টুয়ার্ডস দ্য আইল্যান্ড অফ সাইপ্রাস, সাইপ্রাস দ্বীপের দিকে। এবার সাইপ্রাস জিনিসটা কি? সাইপ্রাস হচ্ছে একটা দ্বীপ, এই ভ্যানিস শহরেরই একটা দ্বীপ হচ্ছে সাইপ্রাস। এই সাইপ্রাসটা এই সাইপ্রাস দ্বীপকে আক্রমণ করবার জন্য এগিয়ে আসছে তুর্কিরা, অর্থাৎ দখল করবার জন্য। উইথ দ্য ইন্টেন্ট টু রিগেইন ইট, এই ইন্টেন্ট নিয়ে বা এই ইন্টেন্ট বলতে হচ্ছে ইন্টেনশন হিসেবে ধরতে পারি আমরা, এটা যে তাদের হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ আর কি। তারা হচ্ছে ডিটারমাইন্ড হয়ে গেছে যে তারা কি করবে, এই যে সাইপ্রাসটাকে এবার হচ্ছে তুর্কি ভেনেশিয়ানসদের কাছ থেকে বা ভেনিসের কাছে যেহেতু ছিল, সাইপ্রাসটাকে তারা তুর্কিরা আবার ফিরিয়ে নেবে। রিগেন মানে ফিরিয়ে নেওয়ার জন্য। তার মানে এটা বোঝা যাচ্ছে কি, যে এই যে সাইপ্রাসটা আগে হয়তো তুর্কিদের দখলে ছিল, তুর্কিদের যেহেতু দখলে ছিল, ভেনেশিয়ানসরা হয়তো ওথেলো যুদ্ধ লড়াই করে হচ্ছে সাইপ্রাসকে হচ্ছে ভেনেশিয়ানের অংশ করে দিয়েছে বা ভেনিসের অংশ করে দিয়েছে। এবার তুর্কিরা আবার লড়াই করার জন্য এগিয়ে আসছে সাইপ্রাসকে তাদের ফিরিয়ে নেওয়ার জন্য, রিগেইন ইট ফ্রম দ্য ভেনেশিয়ানসের কাছ থেকে। ইন দিস স্টেট অফ ইমার্জেন্সি, এরকম একটা জরুরিকালীন পরিস্থিতিতে ওথেলো ওয়াজ ডিমড, ওথেলোকে বেছে নেওয়া হলো বা ওথেলোকে মনে করা হলো বা গণ্য করা হলো দ্য মোস্ট কম্পিটেন্ট জেনারেল। কম্পিটেন্ট মানে হচ্ছে এখানে যোগ্য বা উপযুক্ত জেনারেল হিসেবে, টু ডিফেন্ড সাইপ্রাস, সাইপ্রাসকে প্রতিরোধ করবার জন্য বা রক্ষা করার জন্য, এগেইনস্ট দ্য ইনভেনশন অফ দ্য তুর্কস, এই তুর্কিদের আক্রমণ থেকে, ইনভেনশন মানে হচ্ছে আক্রমণ, তুর্কিদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য সাইপ্রাসকে, তুর্কিদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য সবচেয়ে যোগ্য বা হচ্ছে উপযুক্ত জেনারেল হিসেবে মনে করা হলো বা গণ্য করা হলো কাকে? ওথেলোকে, যে ওথেলোই একমাত্র পারবে সাইপ্রাসকে রক্ষা করার জন্য, রক্ষা করার ক্ষেত্রে তুর্কিদের হাত থেকে রক্ষা করতে পারবে তুর্কিদের হাত থেকে। হেন্স, এই কারণে ওথেলো ওয়াজ সামান্ড, ওথেলোকে ডাকা হলো বিফোর দ্য সেনেট, সেনেটের কাছে, অর্থাৎ সেই বিচার সভায় ওথেলোকে ডাকা হলো। হি ওয়াজ দেয়ারফর কল্ড, তাকে ডাকা হয়েছিল টু দ্য সেনেট, সেনেটের বা সেই বিচার সভায়, both as a candidate for a noble employment, both as a candidate, একজন প্রার্থী হিসেবে ফর এ নোবেল এমপ্লয়মেন্ট, একটা মহান কাজে নিযুক্ত করার জন্য। মহান কাজ বলতে কোনটা? মহান কাজটা এই নোবেল এমপ্লয়মেন্ট বলতে বোঝাচ্ছে এই সাইপ্রাসকে তুর্কিদের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে একজন জেনারেল হিসেবে তিনি যে দায়িত্বটা পালন করবেন, সে কাজের ক্যান্ডিডেট হিসেবে তাকে একজন ডাকা হলো, একটা কারণে ডাকা হলো, অ্যান্ড এস্টিম অ্যাজ ওয়েল অ্যাজ এ কালপ্রিট, এবং এমনকি তাকে কিন্তু একজন কালপ্রিট হিসেবেও ডাকা হলো। কালপ্রিট মানে তাকে একজন আসামি হিসেবেও কিন্তু ডাকা হলো তার বিচার করবার জন্য। তাহলে দুটো কারণে তাকে ডাকা হলো, এখানে আন্ডারলাইন করতে হবে এই জায়গাটাকে, যে হি ওয়াজ দেয়ারফর কল্ড টু দ্য সেনেট বোথ অ্যাজ এ ক্যান্ডিডেট ফর এ নোবেল এমপ্লয়মেন্ট, কারণ সাইপ্রাসের কাছে বা হচ্ছে সেই ভেনিসের তখন ওথেলোকে ভীষণ প্রয়োজন রয়েছে সেই সাইপ্রাসের তুর্কিদের হাত থেকে রক্ষা করার জন্য। এবং এদিকে হচ্ছে কি, তার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে যে সে কি করেছে, জাদু বা মন্ত্র বা জাদুটনা করে, কালো জাদু করে ডেসডেমোনাকে সে বিয়ে করেছে, এটা ব্রেভেনশিও অ্যালিগেশন দিয়েছে, সেটারও বিচার হবে। এই দুটো কারণে তাকে কিন্তু ডাকা হলো, এখানে একজন কালপ্রিট হিসেবেও তাকে কিন্তু ডাকা হলো। চার্জড উইথ অফেন্সেস, তাকে কালপ্রিট কেন বলা হয়েছে? কারণ তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, অফেন্সেস মানে অভিযোগ এসেছে বাই সেনেটর ব্রাভেনশিও, সেনেটর ব্রাভেনশিও দ্বারা, সেনেটর ব্রাভেনশিও তার বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে। দ্য ওল্ড সেনেটর ওয়াজ হিয়ার্ড, সেই বৃদ্ধ সেনেটরকে শোনা হলো উইথ দ্য আটমোস্ট প্যাশেন্স, অর্থাৎ যখন এই সভাটা বসলো, সবার মধ্যে সবাই উপস্থিত হয়েছে, ওথেলো উপস্থিত হয়েছে, ডেসডেমোনা, ব্রাভেনশিও, প্রত্যেকে যখন উপস্থিত হয়েছে সেখানে, তখন ডিউকের সামনে মানে রাজার সামনে সেই কথাগুলো তুলে ধরা হচ্ছে। তো সেনেটর প্রথমে হচ্ছে ব্রাভেনশিও তার অভিযোগগুলো তুলছে, তাই কথাটা বলছে এখানে, দ্য ওল্ড সেনেটর ওয়াজ হিয়ার্ড, সেই ওল্ড সেনেটর অর্থাৎ ব্রাভেনশিও যখন তার কথাগুলো বলছিল সেগুলোকে শোনা হচ্ছিল উইথ আটমোস্ট পেশেন্স, মানে খুব মনোযোগ সহকারে তার কথাগুলো শোনা হচ্ছিল। ইন দ্য অ্যাসেম্বলি, সেই সভার মধ্যে, অফ দ্য সেনেটরস, সেই বিচার সভার মধ্যে সেনেটরদের যে আরো অন্যান্য সেনেটর ছিল, সেই সেনেটরের সেই সভার মধ্যে ব্রাভেনশিওর যে কথাগুলো গভীর মনোযোগ সহকারে শোনা হচ্ছিল। অ্যান্ড দ্য ইনফিউরিয়েটেড
ফাদার অ্যাকিউজড, ইনফিউরিয়েটেড মানে রাগান্বিত, ভীষণ রেগে গেছে, এরকম ক্ষেপে গেছে। ফাদার ক্ষেপে বা রাগান্বিত সেই বাবার যে অ্যাকিউজড বা অভিযোগ কার বিরুদ্ধে, ওথেলোর বিরুদ্ধে, ইন আট্রেজিয়াস ম্যানার, এবং তিনি যে তার কথাগুলো প্রকাশ করেছিলেন, আট্রেজিয়াস মানে হচ্ছে আউটরেজিয়াস, আউটরেজিয়াস মানে ম্যানার কথার অর্থ হচ্ছে একেবারে মানে ঝাঝালো ভাষায়, ঝাঝালো শব্দে তিনি কিন্তু তার অভিযোগগুলোকে প্রকাশ করেছিলেন ওথেলোর বিরুদ্ধে সেই সেনেটরের সামনে। হেন্স এই কারণে ওথেলো ওয়াজ কল্ড, ওথেলোকে ডাকা হলো আপন ফর হিজ ডিফেন্স, এবং যখন হচ্ছে ব্রাবেনশো তার অভিযোগ জানালো, তার কথা শেষ হয়ে গেল, তারপরে ওথেলোকে ডাকা হলো। ওথেলো ওয়াজ কল্ড আপন ফর হিজ, কল আপন ফর হিজ ডিফেন্স, তার আত্ম পক্ষ বা প্রতিপক্ষ বা তার নিজেকে, নিজের দোষটা যে সে দোষী কিনা সেটা প্রমাণ করবার জন্য, যে সে নিরাপরাধ সেটা প্রমাণ করবার জন্য তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে ডাকা হলো বা আত্মপক্ষ রক্ষা করার জন্য। হি হ্যাড অনলি টু ন্যারেট এ সিম্পল স্টোরি, তাকে শুধুমাত্র বিবৃতি দিতে হয়েছিল বা বর্ণনা করতে হয়েছিল বা বলতে হয়েছিল এ সিম্পল স্টোরি, একটা সহজ গল্প, অফ হিজ লাভ, তার ভালোবাসা, হুইচ হি ডিড সো, যেটা সে করেছিল, ইন সাচ আর্টলেস ইলোকুয়েন্স, যেটা সে করেছিল, ডিড সো ইন আর্টস, সো ইন সাচ আর্টলেস ইলোকুয়েন্স, আর্টলেস মানে একদম সহজ সরল ভাবে, ইলোকুয়েন্স মানে কি, ইলোকুয়েন্স মানে খুব গুছিয়ে, ইলোকুয়েন্স কথাটার অর্থ হচ্ছে যে খুব গুছিয়ে কথা বলতে পারে, গুছিয়ে কথা বলা, সাজিয়ে কথা বলা, যে কথাগুলো একজন কথা বললে তার কথাগুলো যখন মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শোনে, অ্যাট্রাক্ট করে, খুব সাজিয়ে, খুব গুছিয়ে এবং খুব সহজ সরল ভাবে সে তার কথাগুলোকে তুলে ধরেছিল। দ্যাট ইভেন, এবং এতটাই সুন্দর করে তুলে ধরেছিল যে ইভেন দ্য ডিউক, ডিউক যে ছিলেন বা রাজা যে ছিলেন, হ্যাড টু কনফেস, তাকেও স্বীকার করতে হয়েছিল, দ্যাট এ টেল, একটা গল্প, সো টোল, যদি এমন করে বলা হয়, এত সুন্দর করে গুছিয়ে বলা হয়, উড হ্যাভ ওন হিজ ডটার টু, তার তার নিজের মেয়েরও তো মন জয় করে নেবে। অর্থাৎ কথাটা এরকম বলছে যে যখন কিনা ওথেলো তার কথাগুলো এক্সপ্রেস করলো, তার ভালোবাসার গল্পটাকে তুলে ধরলো সেই বিচার সভার মধ্যে, তখন সে এতটাই সুন্দর করে সহজ সরল ভাবে গুছিয়ে কথাগুলো বলল, এতটা অ্যাট্রাক্টিভলি বলল যে ডিউক পর্যন্ত স্বীকার করলো যে কেউ যদি এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, সে একজন ব্রাবিনশিওর মেয়ে কেন, সে ডিউক অর্থাৎ রাজার মেয়েকেও কিন্তু, মেয়েরও মন জয় করে নিতে পারে। জাস্ট লাইনটা পড়ছি, ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে পড়ছি, which he did so in such artless eloquence that even the duke had to confess that a tale so told would have owned his daughters too. আশা করি বোঝাতে পারলাম, পরের লাইনে চলে যাও। and the spells and conjurations, এবং সেই জাদু বা মন্ত্র, কালো জাদু, কনজুরেশনস মানে হচ্ছে কালো জাদু, এখানে জাদু টনা করা, হ্যাঁ, মন্ত্র বা জাদুর মাধ্যমে কারো মন জয় করে নেওয়ার বা কাউকে আকর্ষণ করার চেষ্টা, অ্যান্ড দ্য স্পেলস অ্যান্ড কনজুরেশনস, জাদুটনা এবং হচ্ছে মন্ত্র বা কালো জাদু, হুইচ ওথেলো, যেটা কিনা ওথেলো হ্যাড ইউজড ইন হিজ কোর্টশিপ, যেটা ইউজ করেছিল বা ব্যবহার করেছিল, ইন হিজ কোর্টশিপ, কোর্টশিপ কথার অর্থ হচ্ছে বিবাহের পূর্বে যে ভালোবাসার সম্পর্ক থাকে সেই সম্পর্কটাকে কোর্টশিপ বলা হয়। তাহলে তাদের যে বিবাহের পূর্বে যে ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে সেই যে জাদুটনা বা হচ্ছে কালো জাদু ব্যবহার করেছিল, প্লেনলি অ্যাপিয়ার্ড, সেটা খুব পরিষ্কারভাবে স্পষ্টভাবে আবির্ভূত হলো বা বোঝা গেল, টু হ্যাভ বিন নো মোর দ্যান দ্য অনেস্ট আর্টস অফ উইং, এটা একটা আর কিছুই নয়, এটা ছিল কি একটা অনেস্ট আর্ট, অনেস্ট আর্ট মানে হচ্ছে একটা সৎ, আর্টস মানে হচ্ছে একটা শিল্প বা দক্ষতা, অফ উইং মানে অর্জন করার বা কারো মন জয় করার বা কাউকে মুগ্ধ করার, অ্যান্ড দ্য অনলি হুইচ ক্রাফট, এবং এটাই ছিল একমাত্র হচ্ছে তার হুইচ ক্রাফট অফ কালো জাদু, হুইচ হি হ্যাড ইউজড, যেটা সে ব্যবহার করেছিল, ইজ দ্য স্কিল অফ টেলিং এ সফট টেল টু উইন এ লেডিস হার্ট, যেটা সে ব্যবহার করেছিল বলার ক্ষেত্রে একটা সফট টেল, একটা সহজ গল্প, টু উইন জয় করবার জন্য, এ লেডিস হার্ট একটা মহিলার হৃদয়। অর্থাৎ এই লাইনটা অনেকটা বড়, ভেঙে ভেঙে এক্সপ্লেইন করলাম, হয়তো তোমাদের কাছে ক্লিয়ার হলো না। আমি এবার বলছি যে এখানে যে জাদুটনা বা মন্ত্রের কথা বলা হয়েছিল, যে মন্ত্র কিনা ওথেলো করেছিল, কালো জাদু করেছিল ডেসডেমোনার মনকে জয় করবার জন্য, আসলে এটা সেটা নয়। আসলে জাদুটনা বলতেই এখানে যেটা বোঝানো হলো যে জাদুটনা নয়, এটা জাদুটনা বলতে
যেটা হলো আসলে সেটা হলো যে সেই যে এত সুন্দর করে গল্প বলতে পারতো গুছিয়ে, সেটাই ছিল জাদুটনা, আর কিছু নয়। সেটার মাধ্যমেই সে কি করেছিল, এই ও লেডির, এই মহিলার মনটাকে জয় করে নিয়েছিল। ডেসডেমোনা সেই সুন্দরী মহিলার মনটাকে জয় করে নিয়েছিল। এত দেখতে খারাপ হওয়ার পরেও, একজন মূল হওয়ার পরেও কিন্তু এত সুন্দরী একজন মহিলার বা ডেসডেমোনার আহ, হচ্ছে মন জয় করতে পেরেছিল, এবং হচ্ছে তাকে বিয়ে করতে পেরেছিল। পরে চলে যাচ্ছে, দ্য স্টেটমেন্ট অফ ওথেলো ওয়াজ কনফার্মড। এই যে স্টেটমেন্ট যেটা করলো ওথেলো, সেটা কি হলো, কনফার্ম মানে নিশ্চিত করা হলো বাই ডেসডেমোনার দ্বারা। হু অ্যাপিয়ার্ড ইন কোর্ট, যে আবির্ভূত হয়েছিল ইন কোর্ট, কোর্ট মানে সেও কিন্তু কোর্টের মধ্যে, সেই সবার মধ্যে ছিল, বিচার সভার মধ্যে। অ্যান্ড অ্যাকনলেজড মানে অ্যাপিয়ার্ড করা হলো মানে তাকে ডাকা হলো, কারণ প্রথমে ব্রাভেনশিও কথা শোনা হলো, তারপরে তারপরে হচ্ছে ওথেলো তার কথা বললো বিচার সভায় তার কথা রাখলো। পরে সেই কথাটাকে নিশ্চিত করবার জন্য ডেসডেমোনাকে ডাকা হলো। তো ডেসডেমোনা তখন সেই কথাগুলোকে, ওথেলোর কথাগুলোকে কনফার্ম করলো যে হ্যাঁ, ওথেলো যা যা বললো সমস্ত কিছু সত্যি। হু অ্যাপিয়ার্ড ইন কোর্ট, যে কিনা আবির্ভূত হয়েছিল কোর্টে, অ্যান্ড অ্যাকনলেজড এবং স্বীকার করেছিল দ্যাট শি ওয়াজ বাউন্ড বাই ডিউটি, যে তিনি বাধা রয়েছেন বাই ডিউটি মানে দায়িত্বে, টু ব্রাভেনশিওর প্রতি যেমন তিনি বাধ্য রয়েছেন, বা তার ব্রাভেনশিওর প্রতি যেমন একটা দায়বদ্ধতা রয়েছে, ফর হার লাইফ, তার জীবনের জন্য, এবং এডুকেশন মানে শিক্ষার জন্য, অর্থাৎ তাকে জীবন দিয়েছে। ব্রাভেনশিওর যেহেতু মেয়ে ছিল ডেসডেমোনা, তাই ছোটবেলা থেকে বড় করেছে, তাকে শিক্ষা দিয়েছে, খাইয়ে পরিয়ে মানুষ করেছে, সেটার জন্য সে যেমন হচ্ছে তার বাবার প্রতি কৃতজ্ঞ, একটা দায়বদ্ধতা রয়েছে। ঠিক তেমনি আবার বলছে যে বাট নাও শি হ্যাজ এ হায়ার ডিউটি, এখন সে তার কাছে আরো বেশি দায়িত্ব রয়েছে, টু পারফর্ম পালন করার জন্য বা সম্পন্ন করার জন্য, ফর আ লাভার তার ভালোবাসার জন্য, অ্যান্ড হাজবেন্ড এবং তার তার ভালোবাসার জন্য এবং তার স্বামীর জন্য, যার নাম হচ্ছে ওথেলো, অর্থাৎ তার স্বামী ওথেলোর জন্য এখন কিন্তু তার থেকেও বেশি দায়িত্ব রয়েছে, তার সাথে সারা জীবন কাটানোর জন্য, তার সেবা করার জন্য। হোয়াইট লাইক, ঠিক সম্পূর্ণ তার, ঠিক সম্পূর্ণ হোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণ, লাইক মানে হচ্ছে মতো, ঠিক কিসের মতো বলছে, হার মাদার, তার মায়ের মতো। এবার এখানে ডেসডেমোনা তার পুরনো কিছু কথা বলছে, যে তার মা ঠিক তার মায়ের মতো, যেমন কিনা তার মা হ্যাড ডান করেছিলেন ইয়ার্স অ্যাগো, মানে অনেক বছর আগে বা অনেক দিন আগে, যেমনটা তার মা করেছিল, ইন প্রিফারিং ব্রাভেনশিওকে পছন্দ করতে, অর্থাৎ ব্রাভেনশিওকে পছন্দ করে হয়তো ডেসডেমোনার মাও বিয়ে করেছিল এবং তার বাবাকে ত্যাগ করেছিল, অ্যাবাভ আর ফাদার, তার বাবার উপরে। তাহলে পুরোনো একটা কথা এখানে মনে করিয়ে দিল, যেমনটা আমার মা করেছিল, তার নিজের হয়তো বাবাকে ত্যাগ করে ব্রাভেনশিওকে বিয়ে করে বা ব্রাভেনশিওকে পছন্দ করে। আনএবল টু মেইনটেইন হিজ প্লি, আনএবল টু মেইনটেইন হিজ প্লি, অপারগ হয়ে বা আনএবল টু মেইনটেইন হিজ প্লি, তার আবেদনটাকে বজায় রাখতে না পেরে, অর্থাৎ তিনি যে অভিযোগগুলো তুলে ধরেছেন এখানে, সেই অভিযোগগুলো যখন মিথ্যা প্রমাণ হলো, তখন সেটা আর বজায় রাখতে না পেরে ব্রাভেনশিও গ্রহণ করে নিল সেই মুরকে, অর্থাৎ ওথেলোকে, অ্যাজ ইজ সন ইন ল, তার সন ইন ল হিসেবে বা জামাই হিসেবে, অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলেছিল, দ্যাট উইথ অল হিজ হার্ট, উইথ অল হিজ হার্ট, তার মন থেকে, একেবারে সমস্ত মন থেকে বা পুরো হৃদয় থেকে বা মন থেকে, হি উড গিভ হার অ্যাওয়ে ফ্রম হিম, তাকে একেবারে দূরে করে দেবে। অর্থাৎ এরকম করে যখন, অর্থাৎ সবার মাঝখানে যখন রাবেনশিও মিথ্যা প্রমাণ হলো বা ভুল প্রমাণ হলো, এবং তার মেয়ে যখন এখানে তাকে ঠকালো, তখন তিনি প্রচন্ড লজ্জা অনুভব করলেন, এবং তিনি মনে মনে কিন্তু অনেক বড় আঘাত পেলেন। তাই তিনি এখানে একটা কথা বললেন, যে তিনি বলছেন যে আমার মন থেকে, একেবারে মন থেকে বের করে দিচ্ছি আমার মেয়েকে, অনেক দূর করে দিচ্ছি বা দূর করে দিলাম। হি ওয়াজ অলসো গ্ল্যাড, এবার তিনি আরো বলছেন, তিনি আরো খুশি, তিনি বলছেন যে আমি খুশি, দ্যাট হি হ্যাড নো আদার চাইল্ড, তার কোনো আর সন্তান নেই। অর্থাৎ যেটা জানতে বললাম, ডেসডেমোনা একমাত্র সন্তান ছিল বা মেয়ে ছিল হচ্ছে ব্রাভেনশিওর। তো কি কেন বলছেন তিনি খুশি যে তার আর কোনো সন্তান নেই? কারণ ফর দিস বিহেভিয়ার অফ ডেসডেমোনা, যে ডেসডেমোনার যে আচরণটা করলো, উড হ্যাভ মেড হিম, এই আচরণের জন্য তাকে তৈরি করতো বা ব্রাভেনশিও হয়তো বাধ্য হতো এ টাইর্যান্ট হতে, কি হতে, এ টাইর্যান্ট মানে অত্যাচারী বা স্ট্রিক্ট, কঠোর মনোভাবাপন্ন, অ্যান্ড হ্যাংক্লক্স মানে হচ্ছে
অন দেম ফর ডিজার্শন। লাইনটা পুরোপুরি হ্যাংক্লগস বলতে হচ্ছে বোঝায় যখন অনেক বাবা থাকে দেখবে হচ্ছে যে সন্ধ্যা হলে মেয়েদেরকে বা মেয়ে বা ছেলে হোক যারাই হোক না কেন সন্ধ্যা হলেই বিভিন্ন জায়গায় বাড়ি থেকে বেরোতে দেয় না বা এখানে ওখানে যেতে দেয় না, খুব স্ট্রিক্ট মানসিকতা যারা হয়। তো এখানে যে কথাটা উনি বলতে চেয়েছেন যে যেহেতু ডেসডেমোনা তার বাবাকে ঠকালো, ছোট থেকে বড় করার পরেও তার বাবাকে ঠকালো, তো যদি ডেসডেমোনার বাবার অর্থাৎ ব্রাভেনশিওর আরো কোনো মেয়ে থাকতো তাহলে ডেসডেমোনার এই ঠকানোর জন্য তার অন্য সন্তানদের উপর তিনি কিন্তু কি হতেন, অত্যাচারী হতেন, তাদের উপর হয়তো খুব স্ট্রিক্ট হতেন, হয়তো অনেক বাধা আরোপ করতেন, বাধা নিষেধ আরোপ করতেন, হ্যাংক্লক্স করতেন অন দেম ফর ডেজার্শন। এই এই ডেজার্শন বলতে বলবো আমরা এখানে তার এই ব্যবহারের জন্য, তার এই প্রতারণার জন্য। হি ইভেন ওয়ার্নড ওথেলো অ্যাবাউট ডেসডেমোনা। তিনি এমনকি ওথেলোকে ওয়ার্ন করে দিলেন, সচেতন করে দিলেন ডেসডেমোনা সম্পর্কে। হু হ্যাড ডিসিভড হার ফাদার, যে কিনা পারে তার বাবাকে ডিসিভ করতে বা প্রতারিত করতে, ঠকাতে পারে, যে তার বাবাকে ঠকাতে পারে, তার বাবার সাথে প্রতারণা করতে পারে, হ্যাড মাইট অলসো ডিসিভ হিম, সে কিন্তু অবশ্যই তার সাথেও প্রতারণা করতে পারে বা তাকেও ঠকাতে পারে। আবার বলছি লাইনটা, যেখানে একরকম অভিশাপ দিল, এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা পরবর্তী সময় ডেসডেমোনা এবং ওথেলোর জীবনে এটা একটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে এই লাইনটা। হি ইভেন ওয়ার্নড ওথেলো, সে এমনকি ওথেলোকে ওয়ার্ন করে দেয়, সচেতন করে দিয়েছিল যে ওথেলো তুমি, যে ডেসডেমোনা যে রয়েছে, হু হ্যাড ডিসিভড, যে কিনা পেরেছে তার বাবাকে প্রতারিত করতে বা বাবার সাথে বিশ্বাসঘাতকতা করতে, অ্যান্ড মাইট অলসো ডিসিভ হিম, সে কিন্তু তোমার সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারে ভবিষ্যতে। আজকে এই পর্যন্তই থাকলো। আশা করি যতটুকু পড়িয়েছি বোঝাতে পেরেছি। তোমরা প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং যেখানে যেটা বলেছি এবং যেখানে বলেছি যে ইম্পর্টেন্ট আছে সে জায়গাগুলো অবশ্যই অবশ্যই মার্ক করে নেবে। এবং আজকের এই ভিডিওটা দেখে যদি একটুও মনে হয় যে তোমার কাজে লাগছে বা তুমি বুঝতে পারছো এই ড্রামাটাকে খুব সহজভাবে, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং ইউর ভ্যালুয়েবল টাইম।